গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সকালটা শুরু হচ্ছে রোজকার মতো এই বাবুকে স্কুল দিতে যাওয়া। কারণ হচ্ছে স্কুলে মোটামুটি সকালবেলা রাতেরবেলা থেকে বৃষ্টি পড়েছে, দেখেই নিলে। এখন প্রায় দিনই একটু রাতের দিক করে বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, বৃষ্টিটা হচ্ছে বলে সকালের ভোরবেলার দিকটা একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলেও বেলা বাড়তে না বাড়তে কিন্তু ওয়েদারটা যে কাশি গরম হয়ে যাচ্ছে। যাই হোক, আর এটা কিছু নতুনত্ব আমাদের ব্যাপার নয়, আমাদের নিজেদের দোষেই আমরা ওয়েদারকে গরম করে দিচ্ছি। তারপরেও বলছি, কেন বৃষ্টি হচ্ছে না আর কেন গরম কমছে না? এত যদি আমরা গাছ না লাগিয়ে গাছ কাটার উদ্যোগে থাকি তাহলে তো হবে। এটা কিচ্ছু করার নেই। রোজকার মতনই সেম জিনিসই হচ্ছে। সকাল যদি রাত্রেবেলা থেকে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, কি সকালবেলায় ওই 9টার পর থেকে এমন করা রোদ উঠছে যে গরমে আর টেকা যাচ্ছে না। দেখতে দেখতে মোটামুটি স্কুলের দিকে আমরা চলে এলাম। স্কুলে চলে এসেছি। এরপরে কী হয়েছে, আমি আর আজকে আর ইয়েতে বসে আমাদের যে চায়ের আড্ডাখানাটা আছে সেখানে কিন্তু আমরা আজকে চা খেতে বসিনি। আমরা সরাসরি বাড়িতে চলে এসেছি। আর দেখো, রাস্তাগুলো কিন্তু কি সুন্দর সিনারিটা লাগে না দেখতে? আমার তো বেশ ভালোই লাগে। দুধারে গাছ আছে। এইটা হচ্ছে কি, আমাদের এখানটা জঙ্গলটা হয়ে আছে বলে তাই এই জায়গাটা ঠান্ডা। আমরা যে জায়গাটা থাকি ওটাতে এখানে একটাও গাছ নেই, তাই ওখানটা হচ্ছে আগুন তাপে আমরা পড়ছি। যাই হোক, দোষ আমাদেরই। বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছি, এই ফ্ল্যাট বানাচ্ছে, ব্যাস আকাশ সেই হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং যেটা বলছে সেটা আমাদের নিজেদের দোষেই হচ্ছে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলে আসি। আমরা এত জ্ঞানস্থ কথা বলেও আমাদের কোনো লাভের লাভ আমরা কিন্তু শিখবো তো নাই। আমরা একটা গাছ তো লাগাই না, কিন্তু এদিকে 10টা গাছ কাটি। যে 10টা গাছ কাটলে যদি 100টা গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের এইরকম দুর্দশায় ভুগতে হয় না। যাই হোক, ছেড়েই দিলাম এই কথা দিয়ে চলে এসেছি ঘরে। এসে নিয়ে চা বসিয়ে দিয়েছি, ওই আমার ফেভারিট এলাইচির চা আর এই জিঞ্জার বিস্কুট নিয়ে। দুজনে অনেক দিন পর ঘরে বসে চা খাচ্ছি। বেশিরভাগ দিনই আমরা এখন বাইরেই চাটা খাই। দেখো, চা খেতে খেতে আমাদের কতই না অনেক গল্প থাকে যেগুলো সারা দিন সারা হয় না। চায়ের সময় সেটা ওই বাইরে বসেই চা খেলেই গল্প বলো, আর তোমার এইখানে ঘরে বসেই চায়ের গল্প। চায়ের আড্ডাটা কিন্তু আমাদের বরাবরই আছে। হ্যাঁ, যখন আমি যোগাতে চলে যাচ্ছি তখন হয়তো সকালবেলার দিকটা দুজন আলাদা আলাদাভাবেই চা খেতে হচ্ছে। এখন শরীরটা ভালো যাচ্ছে না বলেই যোগাটা বন্ধ আছে। মোটামুটি এই সপ্তাহে আর যাওয়া হবে না, গেলে সেই সামনের সপ্তাহে আবার যোগাতে যাব। কারণ নিজের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। চা খেয়ে দিয়ে নিয়ে ওদিকে রান্নাও বসানো হয়ে গেছে, ওর টিফিন। আর এদিকে আমি যথারীতি কালকে যা যা জামা কাপড় ছিল এগুলো একটাও কালকে শুকায়নি, সব ব্যালকনিতে মেলা ছিল। এবার ব্যালকনিতে এগুলো তুলে এনে এবার সব জামা কাপড় গুছিয়ে বিছনা ঝাড়াঝুড়ি করব। কারণ বিছনাটা না ঝাড়াঝুড়ি করলে কিন্তু হবে না। ঘরগুলো আমার না সব কাজ ফেলে যদি বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মনে হয় আমার সব কাজই হয়ে গেল। যাই হোক, এইগুলো সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি, যে এগুলো আমি এবার এখন চান টান করে উঠে নিয়ে পরবো। আর ও ডিউটি যাবে, ডিউটির ড্রেস মেসগুলো রেডি করে রেখে দিই। আর হচ্ছে কি বলতে গেলাম তোমাদের ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে কি বলতো, এই যে আমাকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছো, কেন করছো কিন্তু আমি বুঝতে পারছি না। আমি তো এমন কোনো ভিডিও আপলোড করছি না যেটা তোমাদের দেখার মতো উপযুক্ত নয়। যাই হোক, আনসাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, কিন্তু যারা আমার লাইভে ঢুকে, আমি বারবার করে বলছি যে লাইভটাতে তোমরা কিন্তু কেউ মেসেজ করে মেসেজ ডিলিট করবে না। আর কারণ এটাতে আমার চ্যানেলের কিছু প্রবলেম হচ্ছে, যেটা আমি প্রথমত বুঝতে পারছিলাম না। আমাকে একজন বুঝিয়ে বলাতে আমি বুঝলাম। তাই তোমাদের আমি ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি, প্লিজ দয়া করে লাইভে যারা আসছো
তারা কিন্তু কোনোভাবে লাইভে ঢুকে, হ্যাঁ, যাই মেসেজ করো না কেন, যেমনই মেসেজ করো না কেন, কিন্তু তোমরা কেউ মেসেজগুলো ডিলিট করো না, ঠিক আছে? তাহলে কি আমার ওইদিকে যে ওয়াচ টাইমটা আছে না, ওইটা কিন্তু কাটা যাচ্ছে। যাই হোক, তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইল। আর আনসাবস্ক্রাইব করো না গো, আমাদেরও তো ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগে। আর যাই হোক, এবার তোমাদের তো ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে যে হয়তো আমি ভালো ভিডিও করতে পারছি না, যার জন্য আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, করো, কিন্তু একটুখানি সাপোর্টও করো প্লিজ। যারা যারা আমাকে সাপোর্ট করতে চাইছো তারা সাপোর্ট করো, আর দয়া করে তোমরা প্রত্যেকে একটুখানি আমাকে সাপোর্ট দিও, যাতে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরে নিচে দেখছি আমার কাজলটা না পড়ে গেছে, জানি না কি করে কবে যে ওটা নিচে গড়ন্ত অবস্থায় চলে গেছে। কাজলটা অনেক দিনই পরা হয়নি, ওইটাকে আমি খুঁজছিলামই, দেখতে আর পাচ্ছিলাম না। আজকে ওই মানে বিছানার ইয়েগুলোকে সরিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানার চাদর পাড়তে গিয়ে দেখছি নিচের আছে কাজলটা। যাই হোক, এবার আমি এগুলো সেরে নিয়ে যাই চান করে আসি। চান করে তো পুজোটা এখন আমি করছি না, কারণ অম্বুবাচী পড়েছে, অম্বুবাচীতে আমরা পুজো দিই না, সাধারণত দেয় আমাদের বাড়ির ছেলেরাই। তো দেবে আমার হাজব্যান্ডই, চান টান করে ও পুজো দিয়ে তারপরে যাবে অফিসে। তো এদিকে আমি মোটামুটি এক দফা আমার কাজ সারা হয়ে গেল। ওই ঘরেরও বিছানা তোলা হয়ে গেছে, বিছানা পরিষ্কার করে এই ঘরটা করে নিলাম। এরপরে আমি আজকে বানাতে যাব একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কচুরলতি। এটা কিন্তু বাঙাল বলো ঘটি বলো সবাইকার কিন্তু বেশ ভালোই লাগে। তো কীভাবে কচুরলতিটা বানাচ্ছি বা ছাড়াচ্ছি সেটা দেখো। আমার চান পান সব করে আমি একবারে এসেছি কাজ করতে। এ দেখো, কচুরলতিগুলো না এইভাবেও ছাড়ানো যায়। এইভাবে ছাড়ালে একটুখানি টাইমেই ছাড়াতে হয়। মোটামুটি তুমি যদি সকালের দিকে যদি রান্না করতে চাও, তাহলে রাতের দিকে এইভাবে ছাড়িয়ে রাখলে সুবিধা হয়, কারণ সকালে উঠে তুমি তাড়াতাড়ি ছাড়িয়ে করতে পারবে না। হ্যাঁ, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি যদি এই কচুরলতিটাকেই যদি তুমি একটুখানি গরম জলে ভাপিয়ে নাও, ভাপিয়ে নিলে এরকমই অবস্থায় একটুখানি মাঝখানে আর্ধেক করে কেটে নিয়ে গোটা অবস্থায় যদি জলে ভাপিয়ে নাও, তাহলেও দেখবে কচুরলতির যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়ে যায়। এটা কিন্তু আমাকে আমার মেজ মাসি শাশুড়ি শিখিয়েছে, কারণ উনি তো খুব তাড়াতাড়ি রান্না করেন। তো ওনার কাছে এই যত শর্টকাট ট্রিক্সগুলো আছে না, ওনার কাছ থেকেই শেখা। তো আমি দেখলাম ও তো ডিউটি বেরিয়ে গেছে, আমার সেরকমভাবে কোনো কাজের মানে তাড়াহুড়ো কিছু নেই, তাই আমি এইভাবে আস্তে আস্তে একটা করে কচুরলতিকে ছাড়াচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো কিভাবে আমি কচুরলতিগুলোকে ছাড়াচ্ছি। এটা কিন্তু ছাড়াতে গেলে হাতে কুটকুটো করবে না, আর তোমার কোনো কিছু অসুবিধা হবে না। এটা তেল নিয়েও ছাড়াতে লাগে না, এটা সাধারণত এমনিভাবে ছাড়ালেই ছেড়ে যায়। এ দেখো, এইভাবে ছাড়ালে সুন্দরভাবে ছেড়ে যায়। কিছুগুলো যদি খুব শুকিয়ে যায়, সেগুলোকে কিন্তু এইভাবেই ছাড়াতে হয় কচুরলতিগুলোকে, কারণ ওগুলো তখন হাত দিয়ে চটকালেও ছাড়ে না। কিছু যেগুলো হালকা শুকিয়েছে, সেগুলো হাত দিয়ে যদি একটুখানি ঘষড়ে নাও, তাহলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসে। এই কচুরলতিটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গরম জল করে নিলাম, আর কচুরলতিটাকে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম গরম জলের মধ্যে একটু অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে লতিটার ভিতরে নুনটা কিন্তু একদম ভালোভাবে ঢুকে যায়। ঠিক আছে, তো নুনটা দেওয়া একটাই কারণ, দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ির এটা শেখানো জিনিস যে একটুখানি নুন দিয়ে নেবে, যাতে কচুরলতিটা তোমার সুন্দরভাবে ভিতরে একটু নুনগুলো ঢুকে যায়। পরেও নুন হলুদ মশলা সবই ঢুকবে, কিন্তু তাহলেও এটা কিন্তু এইভাবে। আমি কিন্তু এই কচুরলতিতে কোনো চিংড়ি মাছই বলো বা ইলিশ মাছের মাথা দিয়ে করিনি। আমি কচুরলতিটা সম্পূর্ণ তোমার একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করা। এই দেখো, ফুট ধরেছে, সবে মাত্র ফুটটা ধরলো। যে ফুটটা ধরেছে আমি একবার ওগুলোকে নাড়িয়ে নিয়ে এরপরে গ্যাসটাকে অফ করে দিলাম।
অফ করে দিয়ে এটা ছেঁকে নিলাম। এই দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ আর এদিকে লাগছে তোমার সর্ষে আর পোস্ত। আমি সর্ষেটা কম, পোস্তটা একটু বেশি নিই, কারণ এটাতে খেতে বেশ ভালোই লাগে। সব বাটা আমার হয়ে গেছে। আর রসুন, এই দেখো সর্ষের তেল কিন্তু একটু বেশি মাত্রায় দিতে হয়, কম দিলে কিন্তু চলবে না। তুমি কচুর লতি করছো, এদিকে কম সর্ষের তেল দেবে, তাহলে চলবে না। এটা মোটামুটি 3 টেবিল চামচ কিন্তু তোমাকে সর্ষের তেল দিতে হবে। এই দেখো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। আর যে রসুনটা ছিল ওইটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম প্রথমে ফোড়নে, তারপরে দেব হচ্ছে ওই রসুনটা থেতো করে। কারণ হচ্ছে রসুনটা পেস্ট করলে ভালো লাগবে না, ওই থেতো করলে একটা সুন্দর ওর কিন্তু সেন্টটা বেরিয়ে আসে। ঠিক আছে, ওই যে ভাজা ভাজা মতন হয়, ওটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের বানানো রেসিপিটা, এটা কিন্তু আমি নিজে কোথাও থেকে আবিষ্কার করিনি। এই বেশিরভাগ রান্নাই হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মণিমা, আমার মামি আর আমার কাকিমার বানানো রান্নাই আমি কিন্তু করি, আর সেগুলো আমি আস্তে আস্তে এগুলো আপলোড করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এ দেখো প্রায় রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এই কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো আর টমেটোটা দিয়ে দেবো। তো প্রথমে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, পরে টমেটোটা অ্যাড করব। কারণ পেঁয়াজটা একটু যদি ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু এর সোনালি জিনিসটা আসে না। যেই টমেটোটা দিয়ে দেবো না, সোনালি যে পেঁয়াজের গায়ের যে রঙটা, ওটা কিন্তু হবে না। তো এটা একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি, দিয়ে এরপরে দিয়ে দেবো। দেখো সোনালির মতন এসে গেছে, এরপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো তোমরা দিতেও পারো, টমেটো নাও দিতে পারো, টমেটো হচ্ছে অপশনাল। ঠিক আছে, টমেটোটা এই কারণেই দেওয়া হচ্ছে যে একটুখানি এখনকার টমেটো একটুখানি খাটাস থাকে, ঠিক আছে, ওই জন্য টমেটোটা দিলাম, যাতে যদি কোনোভাবে গলা কুটকুট করে বা কিছু করে তাহলে সেটা করবে না। আপাতত কচুলতিতে কোনোভাবে গলা কুটকুট করে না। অনেকে মনে করে যে গলা কুটকুট করে। এই দেখো পুরো কচুলতিটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই লতিটাকে কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু ভাজা ভাজা না করে তুমি সর্ষে পোস্ত দিলে কিন্তু এর স্বাদটা আসবে না। তুমি ধরো এমনি দিয়ে দিলে, হ্যাঁ কাঁচা সর্ষে পোস্ত মাখিয়েও বসানো যায়, কিন্তু তার স্বাদটা আলাদা, আর এটার স্বাদ কিন্তু আলাদা। তো আমি এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে যে সর্ষে পোস্তটাকে পিষেছি, সেই সর্ষে পোস্তটাকে অ্যাড করে দেবো। দেখো আর একটাভাবেও আমি এর মধ্যে বলে দিচ্ছি, সেম প্রসেসই, শুধু হচ্ছে এই যে তুমি যেটা আমি এইটাকে ভাজতে দিলাম, তো এটা কিন্তু তোমরা কাঁচা অবস্থাতেই এটার মধ্যে সর্ষে পোস্তকে মাখিয়ে তারপরে তেলে ছেড়ে দেবে, তাহলেও কিন্তু এটা খেতে স্বাদটা আলাদাই হবে। এরপরে এর মধ্যে একটুখানি নুন আর হচ্ছে আমরা একটুখানি মিষ্টিটা খাই, তো তার জন্য মিষ্টি তো আমরা দিই। আর কচুর লতিতে হালকা মিষ্টি, যে কোনো কচুর শাক বলো, কচুর লতি বলো, যে কোনো কিছুতেই কিন্তু একটু মিষ্টিটা হলে ভালোই লাগে খেতে। তো তার জন্য মিষ্টিও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প মাত্রায় একটুখানি হলুদ বেশি দিয়ে কোনো লাভ হয় না, তো ওর জন্য কমই দিলাম, কারণ এটা নিজস্ব একটা কালার আসে। সেই কালারটা যদি তুমি হলুদ দিয়ে দাও না, কালারটা কিন্তু আসবে না। তাহলে তোমরা এরকম প্রসেসেই করে দেখো, ভালো লাগবে খেতে। কিন্তু হয়তো অনেক সময় চিংড়ি মাছ নেই, মাছের মাথা নেই, ইলিশ মাছের মাথা, তখন কিন্তু তোমরা এইভাবে করে খেতে পারো। তো এরপরে যখন দেখলাম পুরোটাই প্রায় ভাজা অবস্থা হয়ে এসেছে, এরপরে আমি অ্যাড করে দেব হচ্ছে এই দেখো সর্ষে পোস্তটা যেটা বেটেছিলাম, এটা কিন্তু অ্যাড করে দিলাম। ভাজতে কিন্তু ওই 3-4 মিনিট সময় লেগেছিল, ঠিক আছে, ওর থেকে বেশি না। বেশি ভেজে দিলে আবার ওটা গলে গলে যাবে, কম ভাজা যায়, এটা একটুখানি গোটা গোটা থাকবে, খেতেও তোমার কিন্তু খুব ভালো স্বাদটা হবে। নাও এটাও হয়ে গেছে। এর মধ্যে আরেকটু জল, যেগুলো গায়ে লেগেছিল ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও মিনিট 5-6 মিনিট এটাকে কম আছে, এখন কিন্তু আঁচটা বাড়িয়ে আমি মেশাচ্ছি, আঁচ কিন্তু কমানো নেই, আঁচটাকে কমিয়ে একদমই সিমে
ওকে কিন্তু রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আমি ঢাকা দেওয়াটা তোমাদের দেখাতেও পারলাম না, ওটা কারণ আমি অলরেডি আমার ওটা তখন ক্যামেরাটা ফোন এসছে অফ হয়ে গেছে। যাই হোক না, তো যে এবার ওটাকে অফ মানে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে এটা। তো আর কিছুক্ষণ হলে এটা পুরোটা যখন হালকা জলটা আছে এটা টেনে নিল। টেনে নেওয়ার পর এটা 5 থেকে 10 মিনিট রাঁধতে লাগে। রাঁধতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেই না। যে হয়ে এটা একদম প্রায় শুকিয়ে এসেছে। শুকিয়ে আসার পর তখন আমি এর মধ্যে উপর থেকে তোমার একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একদম 1/2 টেবিল চামচ, বেশি না, দিয়ে গ্যাসটা নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দেবো। দেখো তো কেমন দেখতে লাগছে আমার এই কচুরলতিটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বানিয়েও করে কেমন হয়েছে বলো, আর আমাকে একটা লাইক করে দিও। লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও।